আচ্ছা, ওকে। ওকে, সো আমরা আমাদের মেইন টপিকসে যদি আসি, আমাদের ফেসবুকের অ্যাডস গুলো নিয়ে আমরা কাজ করতেছিলাম। ফেসবুক অ্যাডসে আসলাম। ওকে, দেন ওকে, সো আমরা ফেসবুক অ্যাডস গুলোর অন্যান্য টাইপের অ্যাড গুলো দেখেছি, যেমন আমরা যদি আমাদের অ্যাড ম্যানেজার প্যানেলে আসি, আর বারবারই বলতেছি যে আমরা বিভিন্ন টাইপের অ্যাডের ক্ষেত্রে আমরা বিভিন্ন টাইপের অ্যাডটা বেশি পারফেক্ট হয়। যেমন আমরা অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্টের মধ্যে পেজ লাইক, সিঙ্গেল ইমেজ, এগুলো দেখেছি। টপিক্সের মধ্যে ক্যারোসল। আজকে আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে লিড অ্যাড। ওকে, বা লিড জেনারেশন অ্যাড। এটা আসলে বিশেষ করে এডুকেশনাল প্রতিষ্ঠান, বিভিন্ন ল্যান্ড সেল করে বা এই টাইপের জিনিস যারা হচ্ছে, বা বিভিন্ন কোম্পানি যারা মানুষের ডেটাটা কালেক্ট করতে চায়। ডেটা মানে কি, যারা যারা ওই টপিকসটাতে ইন্টারেস্টেড তাদের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস যা যা কালেক্ট করতে চায় সেই জিনিসগুলো কালেক্ট করে নেয় এই অ্যাডের মাধ্যমে। এই অ্যাডটা একটু খরচ বেশি কিন্তু অনেক কাজের। মানে আপনি আপনার টার্গেটেড অডিয়েন্সের মধ্যে থেকে যারা হাইলি ইন্টারেস্টেড তারা ফর্ম ফিল আপ করবে। এতে আপনার কাছে তাদের ইনফরমেশন, নাম, ফোন নাম্বার সব চলে আসবে। আপনি তাদেরকে ফোন কল করে অফিসে ইনভাইট করা হোক, আরো সুন্দর মতো বোঝানো হোক আপনার প্রোডাক্টটা সেল করার জন্য, তাদেরকে খুব ইজিলি আরো রিচ করতে পারবেন। এবং টাইম টু টাইম তার ফোনে এসএমএস করা বা যখন যেটা আপডেট দিতে বলে কল করে আরো নার্চারিং করলে আরো বেশি দেখা যায়। তখন ইনস্ট্যান্ট কনভার্ট না হলেও অনেকেই পরে কনভার্ট হয়। ওকে, সো এভাবে এই ডেটাগুলো নিয়ে আমরা আসলে বিভিন্ন ভাবে কাজ করতে পারি। যেমন আমি যদি দেখাই, আপনারা কি এরকম কোনো অ্যাড কখনো দেখেছেন ফেসবুকে, যে আপনি ফেসবুকে স্পন্সর আকারে দেখলেন, আপনি ওই বিষয়টাতে ইন্টারেস্টেড, সো আপনি ক্লিক করলেন, দেন আপনার নাম, ফোন নাম্বার, এরকম ইনফরমেশন চাইলো। ওকে, সো আমরা এদিক থেকে যদি আসি, এরকম অনেক স্পন্সর টাইপের দেখবেন, অর্ডার না, এগুলো ঠিক করলে ওয়েবসাইটে চলে যাবে। আমরা যদি লাইক বিভিন্ন টাইপের, আমরা এরকম বিভিন্ন অ্যাড দেখতে পারবো, সবসময় সামনে নাও আসতে পারে। তবে দেখবেন এরকম আমরা যদি স্ক্রল করতে থাকি, বুক নাও, এটাও হয়তো ওয়েবসাইটে চলে যাবে। দেন এটা হচ্ছে গুগল ফর্ম, ফেসবুক ফর্মস, এরকম কিছু একটা লেখা থাকবে।
স্পন্সর অ্যাড এবং হচ্ছে দেখবেন এগুলোতে ক্লিক করার সাথে সাথে একটা ফর্ম চলে আসবে। আমি একটু দেখাতে চাচ্ছি। সবসময় সব অ্যাড সামনে নাও আসতে পারে, কারণ এটা তো টার্গেটিং বুঝে বুঝে সেট আপ করা হয়। এই যে ফর্ম অন ফেসবুক, এই যে এই অ্যাডগুলোতে ফর্ম অন ফেসবুক এরকম লেখা থাকে, গেট অফার, অ্যাপ্লাই নাও বা বিভিন্ন কিছু হতে পারে। এখানে তারা তাদের বাণিজ্যিক স্পেস কেনার সুযোগ, যে যে টাইপের টপিকসে ইন্টারেস্টেড তার সামনে ওই টাইপের অ্যাডগুলো আসবে। এখানে ক্লিক করলেই দেন দেখেন এখান থেকে অনেকেই শুরুতেই নাম ফোন নাম্বার চলে আসতে পারে, অথবা কন্টিনিউ, দেন এখান থেকে আপনার ধরেন অ্যাপার্টমেন্ট বা এভরিথিং যেভাবে দিবেন, এরপরে এই যে নাম ফোন নাম্বার অনেক সময় দেয়া থাকলে অটোমেটেড ফিল আপ হয়ে যাবে। দেন আপনি এখান থেকে জাস্ট কন্টিনিউ করলেই এই কোম্পানির কাছে কি করবে, এই ডেটাটা চলে যাবে। দেন তারা আমাকে ফোন দিয়ে তাদের ওই জায়গাটা সেল করার জন্য বা রেন্ট দেওয়ার জন্য যে পারপাসে আমি ফিল আপ করলাম এইটা, তারা আমাকে ওই কোম্পানি থেকে, যে রূপায়ণ থেকে বারবার আমি কিনতে চাই কিনা সেখানে ভিজিট করানো, যেভাবে তাদের টেকনিক আছে তারা সেল করার চেষ্টা করবে। কারণ তারা এভাবে করে করে টার্গেটেড মানুষের সামনে দেয়, এর মধ্যে থেকে যারা হাইলি ইন্টারেস্টেড ফর্মটা ফিল আপ করে এবং তাদেরকে তখন তারা জাস্ট তারা তাদেরকে নিয়ে তাদের ডেটাগুলো নিয়ে কাজ করে। সো এটা খুবই কাজের একটা অ্যাড। যদি এই টাইপের কোনো আপনার প্রতিষ্ঠান হয় যে যাদেরকে ফোন দেওয়ার মতো যায় বা দিয়ে কনভার্ট করানো যায়, এই সমস্ত অ্যাডে আসলে লিড জেনারেশন অ্যাডটা খুবই কাজের। আচ্ছা, দেন আচ্ছা, লিড জেনারেশন অ্যাড কি এটা দেখে তো আশা করি বুঝতে পেরেছেন। এবং এখান থেকে এই যে বড় বড় কোম্পানি দেখেন, রূপায়ণ বা এই সেই বড় বললাম, বিভিন্ন ল্যান্ড কোম্পানি, মানে যে সমস্ত জায়গায় আপনার কাস্টমারের ডেটা হলে আপনি ফোন কল করে কনফিডেন্স যেটা সেল করা যাবে আরো ভালো আপনি করতে পারেন যে কোনো বিজনেস প্রতিষ্ঠান এগুলোর ক্ষেত্রে। এবং তাদেরকে টাইম টু টাইম ফোনে আবার এসএমএস মার্কেটিং অনেক কিছুই আসলে করা সম্ভব। আচ্ছা, সো আমরা জাস্ট এই অ্যাডগুলো দেখলাম। এখন এই অ্যাডগুলো কিভাবে রান করতে হবে এটা আমরা দেখব। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, লিড অ্যাড সিলেক্ট করতে হবে। আমরা বলেছি প্রত্যেকটা অ্যাডের 80%ই সেম, 20% জায়গায় ওই যে আলাদা। দেখেন এখান থেকে কন্টিনিউ করব, ম্যানুয়াল দিলাম। দেন কারণ আমি রিকমেন্ডেড সেটিংস চাচ্ছি না, আমার নিজের মতো করে সুন্দর করে রেডি করে নিতে চাচ্ছি, এটাই হচ্ছে সব থেকে স্মার্ট এবং ভালো। আর ওরা রিকমেন্ড করে দেয় যারা কম বুঝে তাদের জন্য, যেন আপনি খুব সহজে রান করে দিতে পারেন। ওরা হয়তো ভিতরে অনেক টার্গেটিং এভরিথিং এগুলো এত ডিটেলসে সেই ক্ষেত্রে ক্রিয়েট করে দেয় না, কারণ ওরা তো জানে না আপনি কোন প্রোডাক্ট কোন সার্ভিস নিয়ে এত কাজ করবেন। ওইটা ওই যে লাইক অটো রিপ্লাই দেয়া টাইপের, ধরেন চ্যাটবোটের মতো সিস্টেম। ওকে, সো এরপরে আমরা এখান থেকে যদি দেখি, ধরেন এখান থেকে আমরা এক্সাম্পল ফিট করলাম, আমরা নাম দিলাম, ধরেন আমরা হারামাইনের জন্য লিড জেনারেশন ক্যাম্পেইন কখন দিতে পারি, যখন আমরা বিভিন্ন ধরেন ভেন্ডর চাচ্ছি, লাইক বা বিভিন্ন ডিস্ট্রিবিউশন চ্যানেল পয়েন্ট দিতে চাচ্ছি, যে বিভিন্ন মানুষ আমাদের থেকে হোলসেলে প্রোডাক্ট নিবে, ডিস্ট্রিবিউটর আমরা খুঁজতেছি, তখন আমরা এটা করতে পারি যে তার এই ডিস্ট্রিবিউশন নেওয়ার জন্য তার নাম ফোন নাম্বার এগুলো দিয়ে সে ফিল আপ করবে, বা কি কি ইনফরমেশন দিবে, দেন আমরা যোগাযোগ করে তার ক্যাপাবিলিটি আছে কিনা, কত টাকা মিনিমাম ইনভেস্ট করতে হবে, এভাবে করে আমরা আমাদের প্রতিষ্ঠানের জন্য কিন্তু দিতে পারি। কিন্তু একটা একটা প্রোডাক্ট দেওয়ার জন্য আবার এই টাইপের অ্যাডটা যাবে না। ওকে, সো যে অ্যাডের সাথে যেভাবে যায় আপনি চিন্তা করে ওভাবে দিতে পারবেন। আচ্ছা, সবাই কি বুঝতে পারতেছেন অ্যাডটা কি টাইপের অ্যাড হতে যাচ্ছে? জি স্যার। ওকে, সো দেন আমরা নাম দিলাম আমাদের ক্যাম্পেইনের। এরপরে এগুলো তো সেম জানেনই, এখান থেকে এসে ওই যে আগের অ্যাডের মতোই নেক্সট,
নেক্সট দেওয়ার পরে আমরা এই যে নেক্সট পেজে আসলাম, এখান থেকে আমরা কি করব, ক্যাম্পেইনের নামটা আবার দিয়ে দিলাম। এরপরে এখান থেকে অনেক অপশন থাকতে পারে, আমরা দিব কি ইনস্ট্যান্ট ফর্ম, মেসেঞ্জারও না, মেসেঞ্জারে মেসেজ পাঠানোর জন্য তো আমরা ওই যে লাইক মেসেজ এঙ্গেজমেন্ট অ্যাডই দিতে পারি, এটা হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম, যে তারা ফর্ম ফিল আপ করবে। এই লিড জেনারেশন অ্যাডটা মেইনলি এটা হচ্ছে পারফেক্ট। ওয়েবসাইটে ট্রাফিক পাঠানো আমরা তো ট্রাফিক থেকে কম খরচেই করতে পারি। সো ইনস্ট্যান্ট ফর্ম যেখান থেকে আমরা শুধু মানুষের ডেটা ফিল আপ করে নিব, সো ইনস্ট্যান্ট ফর্ম দিব। এরপরে দেখেন এখান থেকে হবে আমাদের কোন পেজ থেকে একটা রান করব, কোন পেজে একটা যাবে সেই পেজটা সিলেক্ট করতে হবে। এবং ফর দ্য ফার্স্ট টাইম এই অ্যাডের জন্য এই যে ভিউ টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে যেতে হয় এবং একসেপ্ট করে নিতে হয়। আমাদের এই পেজের জন্য অলরেডি একসেপ্টেড, নতুন পেজ হলে ওইখানে ক্লিক করার পরে এই যে একসেপ্ট অপশন আসে, এখান থেকে লাইক একসেপ্ট করে নিতে হয়। ওকে, সো আচ্ছা, ওকে, সো জাস্ট আমরা যেটা বললাম এখান থেকে আমরা জাস্ট এইখান থেকে যেটা বললাম, তাহলে টার্মস অ্যান্ড কন্ডিশন এটা হচ্ছে আমাদের সিলেক্ট করে নিতে হবে। সো এটা সিলেক্ট করে নেওয়ার পরে অ্যাকসেপ্ট করে নিতে হবে। দেন এরপরে আমরা যেটা করব, ম্যাক্সিমাম নাম্বার অফ লিডস, আমাদের গোল তো হচ্ছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ লিডস, বিভিন্ন মানুষের ডেটা কালেক্ট করব। এটা হচ্ছে দরকার নাই, আমরা ফাঁকা রাখবো। ফাঁকা রাখার পরে, কারণ আমরা এমনভাবে দিব যেন খরচ এমনিতেই সর্বনিম্ন কাটে। এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো পার এক একটা ফিল আপ করার জন্য কত দিতে হবে। এটা ওই যে অ্যাড রানের পরে এসে খেয়াল করবো যে কত করে পার লিডে কাটতেছে, তখন তার থেকে চাইলে একটু কমায় দিয়ে দেখতে পারেন একটা স্মুথলি চলে কিনা, তাহলে খরচ আরো কমানো যাবে। কিন্তু খুব বেশি কমায় দিলে দেখবেন অ্যাড অ্যাপ্রুভ থাকবে, ওটা বেশি ডিস্ট্রিবিউশন করবে না, হবে না। সো এই জন্য এটা না দেওয়াটাই আসলে বেশি ভালো। সো এখান থেকে আমরা আসার পরে মোড়ে যদি যাই, এখানে আসলে কোনো কাজ নাই, স্ট্যান্ডার্ড ইমপ্রেশন বেজ যে মানুষকে দেখাবো এখান থেকে চার্জ কাটবে। স্ট্যান্ডার্ড বলতে সে তার মতো করে অ্যাড চালাবে, কিন্তু এখান থেকে একটা অপশন আছে এক্সিলারেশন, তবে এটা বন্ধ করে দিয়ে রাখছি ইদানিং। এক্সিলারেশন দেওয়া মানে একটা যত দ্রুত পারে মানুষকে দিয়ে দেখায় শেষ করে দেওয়া, সো স্ট্যান্ডার্ডটাই বেস্ট। এরপর দেখেন এগুলো সেম, জাস্ট এখন আসবে বাজেটিং, আপনি পার ডেতে বা লাইফ টাইম 5 দিনের জন্য কত বাজেট দিবেন সেগুলো এখান থেকে দিতে হবে। সো এগুলো আমরা জাস্ট এখান থেকে আমরা বাজেটটা আমাদের দিব লাইক 580 টাকা অথবা 1000 টাকা সামথিং, যেটাই আমরা দেই না কেন। ওকে, এগুলো আমরা দিব। এরপরে তো এই যে সেম আমরা জানি যে এখান থেকে কি করতে হবে, লোকেশন, কোন জায়গার আমার মানুষকে টার্গেট করা উচিত। আমি যদি এখন উত্তরায় ফ্ল্যাট সেল করি ধরেন, বা ল্যান্ড সেল করি, আমার সব থেকে ভালো হবে উত্তরার মানুষগুলোকেই আসলে টার্গেট করলে বেশি ভালো। পাশাপাশি আমি কি করতে পারি, পুরো ঢাকার মানুষকে টার্গেট করতে পারি। অথবা আমার বাজেট যদি বেশি থাকে বা আমার ওই প্রোডাক্টগুলো অনেক বেশি হয় যে না আমি দিতে পারবো, আমার অনেকগুলো সেলের দরকার, তখন আমরা হোল বাংলাদেশেও দিতে পারি। অথবা আমরা প্রথম উত্তরা কেন্দ্রিক একটা অ্যাড চালাইতে পারি, দেন আমরা কি করব, সেটা থেকে কেমন পারফরমেন্স আসতেছে এটা আমরা চেক করতে পারি, দেন পুরো ঢাকা বেজ একটা চালাইতে পারি, সেখান থেকে কেমন পারফরমেন্স আসতেছে, এবং সারা বাংলাদেশ মিলেও আমরা একটা চালাইতে পারি। ওকে, বা আপনি পাশাপাশি আরেকটা চালাইতে পারেন দেশের বাইরে যারা প্রবাসী টবাসী আছে, ইউএসএ টিউএসএ, ইউকে টিউকে, এভাবেও আপনি চালাইতে পারেন। তখন আপনি একটা মেজারমেন্ট করতে পারবেন কোন অ্যাডটা আমার বেশি ভালো পারফর্ম করতেছে, কারণ কম খরচে বেশি লিড জমা হচ্ছে এটা তো আপনি বুঝতেই পারবেন, এবং পার লিডে কেমন খরচ হচ্ছে, এবং
প্রত্যেকটা পারপাসের ডেটা তো আপনার আলাদা আলাদা থাকবে। আপনি কল দিলে আপনার যারা সেলসম্যান তারা কল দিলেই টোন কথা বলেই বুঝতে পারবে যে কোন ডেটাগুলো ভালো বেশি লিড আসতেছে, তার মানে কোনগুলো ভালো কনভার্টেবল। বুঝতে পারছেন বিষয়টা? এগুলো অনেকেই আপনাদেরকে আসলে বলবে না বা তারা রিয়েল লাইফে কাজ করে না এই জন্য জানে না। সো এইখান থেকে আপনারা এই ডেটা কল দিয়ে, যেমন আমি যদি কখনো কোনো ইনস্টিটিউশন কোনো ভার্সিটির জন্য রান করি, আমি যারা কল দিয়ে দিয়ে যোগাযোগ করে তাদের থেকে আপডেট নেই, ফিডব্যাক নেই। তাহলে যদি দেখি ডেটা ভালো আসতেছে না, এই সেই কনভার্ট হচ্ছে না, তখন আবার কিছু পলিসি চেঞ্জ করি, টার্গেটিং চেঞ্জ করি, এরিয়া চেঞ্জ করি, বা এভাবে মেজারমেন্ট করলে তাহলে খুব ভালোভাবে ট্র্যাক করা যায়। অনেক সময় যখন আপনি ভালো মতো কাজ করতে চাবেন, বেস্ট পারফরমেন্স চাবেন, তখন এভাবে করে কাজ করতে হবে। আর যদি এরকম হয় না আমার বাজেটই আছে $5-10 একটা দিয়েই আমার শেষ, তখন তো আর এত সুন্দর এত অ্যানালাইসিস করে করা যায় না, তখন মাথা থেকে মনে হয় যেটা বেশি বেটার হবে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে সেভাবেই করতে হয়। তো আমরা এখানে বাংলাদেশ বা ঢাকা বিভিন্ন এগুলো আমরা দিতে পারি। লোকেশন কিভাবে সেট করতে হয় এগুলো তো আমরা জানি। দেন অ্যাড লোকেশন ইন বাল্ক এগুলোও দিতে পারি। এইখান থেকে এসে মিনিমাম এস, তো এটা না দিয়ে আমরা সি অরিজিনাল এইখান থেকে যদি দেই, তাহলে আমরা এই যে এস কত থেকে কত দিব, এক্সাম্পল এই যে এখান থেকে বাজেট, দেন হচ্ছে এস কত থেকে কত দিব সেগুলো আমরা সেট করতে পারি, জেন্ডার সেট করতে পারি, ডিটেল টার্গেটিং সেট করতে পারি। ওকে, ডিটেল টার্গেটিং আমরা এদিক থেকে লিখতে পারি। দেখেন এখান থেকেও যে ডিটেল টার্গেটিং লাইক হচ্ছে ফ্ল্যাট সেল বা ইনভেস্টর, এভাবে বিভিন্নভাবে আমরা কি করতে পারি, জাস্ট কাজ করতে পারি। দেন এরপরে আমরা চাইলে সেই অডিয়েন্সগুলো ক্রিয়েট করার পরে সেভ করেও রাখতে পারি, যেগুলো আমরা এর আগেও বলেছি। তাহলে নেক্সট টাইমে আপনি এই যে উপর থেকেই সেভ অডিয়েন্স থেকেই এখান থেকে আপনি অডিয়েন্সগুলো কি করতে পারবেন, নিয়ে আসতে পারবেন। বিভিন্ন পারপাসে যে নাম লিখে লিখে সেভ করে রেখেছেন ওই অডিয়েন্সটাকে আনতে পারবেন এবং এটাকে সেভ করতে পারবেন, চাইলে এডিটও করতে পারবেন। আচ্ছা, এই জিনিসগুলো কি আমি আবার বসাবো নাকি আপনারা এই জিনিসগুলো এখন জানেন? আমাকে একটু জাস্ট বলতে হবে ডিটেল টার্গেটিং কি, বা এই যে লোকেশন কিভাবে সেট করব, এস কত থেকে কত দিব, এটা কি আপনার ক্লিয়ার নাকি আবার বলতে হবে বলেন? দেন ফিমেল মেল জেন্ডার। স্যার আরেকবার বলেন। জি বুঝি না আসলে। উনি মনে হয় বলছে স্যার আরেকবার বলেন। আচ্ছা ওকে। প্রথমত আমাদের একদম সঠিক মানুষজনের কাছে যদি আমরা যেতে চাই, তাহলে আমি ধরে নিলাম ঢাকার মধ্যে ফ্ল্যাট সেল করব কোনো কোম্পানির, বা ওই যে যদি আমাদের পারফিউমের হয় ডিস্ট্রিবিউশন চ্যানেল দিব, তাহলে কিন্তু আমার সারা বাংলাদেশেই দিতে হবে, অথবা আমার যে যে এরিয়াতে ডিস্ট্রিবিউটর আছে ওই জেলা বাদ দিয়ে আমি কি করব, প্রত্যেকটা জেলার একটা প্রয়োজনের লিস্ট করতে পারি, করে আমরা এই লোকেশনের জায়গায় এটা না দিয়ে অ্যাড লোকেশন ইন বাল্ক, অথবা এদিকে আমরা এটাকে কেটে দিয়ে এসে দিতে পারি, অথবা রূপায়ণের ওইগুলো সেল করলে হোল বাংলাদেশ বা হোল ঢাকা বেস হতে পারতো। তো এগুলো প্রোডাক্ট টু প্রোডাক্ট বা সার্ভিস টু সার্ভিস কিন্তু আসলে ডিপেন্ড করবে। আমি এখান থেকে ধরেন রাজশাহী বা বিভিন্ন আরও এরকম এই যে ডপ পিন নিয়ে আমি যদি মনে করি পাবনায় দিব, ওকে, সো পাবনার উপরে ম্যাপ করে দিব, বসিয়ে দিব। এরপরে পাবনার কতটুকু এরিয়াকে আমি দিব আসলে, শহরটা ধরেন 3 কিলোমিটার বা 5 কিলোমিটার, মানে 5 মাইল, এতটুকু আমি চাইলে দিতে পারবো। এরপরে ডপ পিন নিয়ে নিয়ে আরও কোন কোন জায়গায় আমরা দিতে চাই সেগুলো নিয়ে আমরা এই যে বগুড়া বা এক্সাম্পল এই যে বগুড়াতে ধরেন আমি দিলাম, এগুলো করে করে আমরা প্রত্যেকটা এরিয়াগুলোকে টার্গেট করে দিতে পারবো। এরপরে হচ্ছে এজ, আমি ধরলাম আমার এই টাইপের ডিস্ট্রিবিউশন দেয়া এদের মিনিমাম যারা বিজনেস করে তাদের বয়স 30 থেকে হয় ধরেন, অথবা আপনি ফ্ল্যাট কেনার ক্ষেত্রেও হয়তো মিনিমাম এজ 25-30 এরকম হইতে হবে। সো আমরা এটা দিব। ম্যাক্সিমাম এজ 65 বছরের মানুষ বিজনেস করে না, আমি ধরেন 58, 59 বা 60 পর্যন্ত দিলাম।
এগুলো শুধু ডিস্ট্রিবিউশন মেল হয়, মেল দিলাম, ফ্ল্যাট কেনার ক্ষেত্রে ওমেনও হইতে পারে, তো মেলটাই বেশি হয়, ফিমেলটাও আমরা ওভাবে করে দিতে পারি। ওকে, সো আমরা এদিক থেকে এভাবে করে টার্গেটিং, দেন এখান থেকে হবে মেইন জিনিসটা যে আমি কাদের কাছে, এই এরিয়া তো ঠিক আছে তাদের মেল বা এত এজ হতে হবে, কিন্তু এখান থেকে তো প্রচুর মানুষ আছে, এর মধ্যে আমি দিব শুধু এই যে ডিস্ট্রিবিউটর বা স্টোর, অথবা আমি যদি লাইক কোনো ভার্সিটির এমবিএ এর জন্য চাই, তাহলে আমি দিব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন্টারেস্টেড, বা বিভিন্ন অপশন কমার্স, আর্টস, সায়েন্স, বা যে যেগুলো দেওয়া উচিত। আমি যদি প্রপার্টি সেল করতে চাই তাহলে দিব ইনভেস্টর, বাই ফ্ল্যাট, এক্সাম্পল এভাবে করে, বা বিভিন্ন কোম্পানির ওনার বা বিজনেস ওনার, বিভিন্ন কোম্পানির সিইও, এভাবে করে আমরা বিভিন্ন মানুষজনের আসলে সেট করতে পারি। স্যার এখানে যে ডিটেল টার্গেটিং স্যার এখানে একটু বুঝি না, আরেকটু বোঝায় বলেন আচ্ছা, কথা। ডিটেল টার্গেটিং মানে কি দেখেন, এখানে আমরা কার্জান নিলাম, বলতেছে ইনক্লুড পিপল হু ম্যাচ, মানে ডিটেল টার্গেটিংটা হচ্ছে এক কথায় কিওয়ার্ডের মতো, মানে কিওয়ার্ড তো তারা সার্চ দেয় যে আমি এই টপিক চাচ্ছি, বেস্ট পারফিউম ফর মেন, কিন্তু ডিটেল টার্গেটিং ফেসবুকে হচ্ছে আপনি প্রথম ফেসবুকে অ্যাড দেওয়ার সময় দিলেন কোন লোকেশনের মানুষকে আপনি যে অ্যাডটা দিচ্ছেন সেটা দেখাবেন। কারণ আপনার যদি রেস্টুরেন্ট হয় ধরেন ধানমন্ডিতে, আপনি যদি চান আপনার রেস্টুরেন্টে কাস্টমার আসুক, তাহলে আপনার ধানমন্ডির আশেপাশের মানুষকে দেখালেই কিন্তু বেশি ভালো। উত্তরের মানুষকে দেখালে ইন্টারেস্টেড হইলেও খুব কম মানুষ যাবে, সারা বাংলাদেশের মানুষ তো আরও আসবে না। তো আপনি এখন 10 টাকা বাজেট দিয়ে ধরেন 1 লক্ষ মানুষকে দেখাইতে পারবেন। তো সারা বাংলাদেশের 1 লক্ষ মানুষকে দেখালে আপনি বেশি কাস্টমার পাবেন, নাকি ধানমন্ডি রেস্টুরেন্টের আশপাশে 3 কিলোমিটারের মধ্যে যারা আছে বা 5 কিলোমিটারের মধ্যে যারা আছে তাদের মধ্যে 1 লক্ষ মানুষকে দেখালে বেশি কাস্টমার পাবেন? জি স্যার, ধানমন্ডির আশেপাশে। জি। সো এইখান থেকে আমরা যেটা করি, আমরা তো বাজেট দিলাম ধরেন $10 বা $100, $100 ধরেন, এখন আপনি ধরেন 5 লাখ মানুষকে দেখাইতে পারলেন। এখন সারা বাংলাদেশে তো কোটি কোটি মানুষ আছে, তো এত মানুষের কাছে তো আর এই টাকায় যাবে না, যাবে তো ম্যাক্সিমাম ধরেন 5 লাখ মানুষের কাছে, ধরে নিলাম আমার প্রতি $10 আপনি মিনিমাম হচ্ছে ধরেন, বা $5 50,000, $10 1 লক্ষ মানুষ মিনিমাম ধরেন, আপনি ধরে রাখলেন 1 লক্ষ মানুষের কাছে যাবেন। তো $10 যদি বাজেট হয় আপনি 1 লক্ষ মানুষের কাছে যাবেন। এখন আপনার প্রথম লোকেশন দিয়ে আমরা সেট করে দেই যে তোমার এই লোকেশনের মধ্যে মানুষের কাছে শুধু যেতে হবে, কারণ আমরা আগে থেকেই জানি যে আমি উত্তরায় ফ্ল্যাট বানালে এটা বেশি কেনার সম্ভাবনা উত্তরায় যারা অলরেডি বসবাস করে, বা অনেক সময় পুরো ঢাকারও হতে পারে, অথবা দেশের বাইরেরও হতে পারে। তো এই ক্ষেত্রে বললাম আমরা চাইলে ডিফারেন্ট ডিফারেন্ট যে এরিয়াগুলো বেশি টার্গেটেড ওগুলো আমরা সেট করতে পারি। তো ওই এরিয়ার মানুষকে শুধু দেখাবে, যে আমি শুধু উত্তরা দিলাম তাহলে উত্তরার মানুষকেই শুধু আমার এই স্কুলটা সম্পর্কে দেখাবে। ওকে, তাহলে এই লোকেশনের মধ্যে, তাহলে দেখেন আমি কি করলাম, 18 কোটি বাংলাদেশে মানুষ থাকলে আমি শুধু উত্তরা দিলে এমনিতেই কিন্তু কমায় আমার এখন ধরেন 1 কোটি মানুষও নাই, 50 লাখ মানুষের মধ্যে হয়তো উত্তরায় কতজন আছে আমার জানা নেই, বাট আমি এটা সেটাকে সেগমেন্ট করে 50 লাখে ধরেন নামলাম। এখন এই 50 লাখের মধ্যে তো আবার সবাই তো আর ওই সার্ভিস নেওয়ার উপযুক্ত না, অনেকের আছে এজ কম। তো আপনার ধরেন ফ্ল্যাট কিনে 30 বছর থেকে ধরেন যারা পেনশন পায় 60 বছর পর্যন্ত হইতে পারে, কারণ এছাড়া তো আসলে কেউ ফ্ল্যাট কিনে না। আবার ধরেন বাইক বিক্রি করবেন, বাইকের জন্য আপনার স্পোর্টস বাইক হলে দেখা যাবে 18 থেকে কত 25 বা 30 বছরের মধ্যে সবাই কিনে, বা 35-এর মধ্যেই কিনতে পারে, 40-এর পরে যাওয়ার সম্ভাবনা কম। সো আপনি ওই সমস্ত বাইকের ক্ষেত্রে ওই ক্যাটাগরিকে টার্গেট করেন। আপনি এডুকেশন এমবিএ এর জন্য ওরকম এজ গ্রুপ টার্গেট করেন। সো প্রথমত আপনার এজ দিয়ে আমরা আরেকটা সেগমেন্ট ফেললাম, প্রথম লোকেশন দিয়ে সেগমেন্ট করলাম, 5 লাখ ছিল, 5 লাখের মধ্যে এভাবে এজ দিলাম, আরো 2 লাখ কমে গেল, 3 লাখ আছে, কারণ আমি দেখাইতে পারবো 1 লাখ। এর মধ্যে জেন্ডার যদি দেয়া যায় যে আমার এই প্রোডাক্টটা শুধু মেলরাই নিতে পারে, তাহলে সেটা দিলে দেখা যাবে যে ওইখান থেকে আরো কমে যাবে, 3 লাখ থেকে 1.5 লাখ ধরেন। এরপরে আমি ডিটেল টার্গেটিং দিলাম, যে এই ডিটেল টার্গেটিং বলতে আমি এখানে যে যে টপিকসগুলো সেট করব এই টাইপের ইন্টারেস্টেড মানুষের কাছেই একটা সবার আগে যাবে, কারণ আমার ওই এরিয়ার মধ্যে কিন্তু তাও অনেক বেশি মানুষ রইলো। আমি যদি পুরো ঢাকাকে টার্গেট করি ধরেন 2 কোটি মানুষকে
আমার লিস্টে আসলো। এখান থেকে আরো সেগমেন্ট করে করে আমি ফেলে ধরেন 1 কোটিতে নামলাম, কিন্তু আমি দেখাইতে পারবো ধরেন 1 মিলিয়ন মানে 10 লাখ মানুষের কাছে আমার যে বাজেট ধরেন $100। তো আমি তখন কি করব, ডিটেল টার্গেটিং এ গিয়ে ধরেন আমার প্রোডাক্টটা কিনতে পারে ধরেন এক্সাম্পল ওই যে বললাম যারা পারফিউম ফ্রেগ্রেন্স গিফট করতে চাচ্ছে তাদেরকে আমি টার্গেট করলাম। তাহলে এই টাইপের ইন্টারেস্টেড মানুষের কাছে এবং তার ওই লোকেশনে থাকতে হবে, এই এজ হতে হবে, তাহলে তার কাছে একটা আমার আগে যাবে। এভাবে আমরা যতগুলো টার্গেটিং সেট করব, এটা আমরা ওই যে অনেক ফিল্টার করতে করতে নিয়ে আসলাম, তাদের মধ্যে যাদের আবার এই ইন্টারেস্টেড আছে তাদের কাছে আমার একটা যাবে। মানে বুঝতে পারছেন, আমরা কোনো একটা জিনিস বাছাই করার সময় অনেক প্যারামিটার ইউজ করি না, এরকম প্যারামিটার আর কি। সো এই ডিটেল টার্গেটিং বলতে ওই যে বলেছিলাম এখানে কার্জার নিলে দেখায় মানুষের মাথার মতো, মানে আপনি এই মুহূর্তে কি নিয়ে ইন্টারেস্টেড অলরেডি ফেসবুক আপনাকে সেই ফোল্ডারে এরকম করে বন্ধ করে আবদ্ধ করে রাখছে। 2 দিন পরে ইন্টারেস্ট চেঞ্জ হয়ে গেলে আপনার আরেক ফোল্ডারে আপনাকে নিয়ে যাবে। তো ওই রিলেভেন্ট যারা অ্যাড দিবে সেই অ্যাডটা তাদের কাছে থ্রো করা হবে, মানে তাদেরকে দেখাবে ফেসবুক। বুঝতে পারছেন, এই মুহূর্তে যারা যেটা কিনতে ইন্টারেস্টেড বা দেখতেছে ফেসবুকে কোনো ওয়েবসাইটে গিয়ে খুঁজতেছে, এগুলো তো ফেসবুক প্রতিনিয়ত আপনাকে আমাকে ট্র্যাক করে। আপনি কোনটা পছন্দ করতেছেন কোনটা করতেছেন না সবই সে জানে, কারণ সে প্রতিনিয়ত আমাদেরকে খেয়াল রেখেছে। আচ্ছা, এখন কি ক্লিয়ার ডিটেল টার্গেটিংটা? জি স্যার বুঝেছি, কিন্তু স্যার এই যে এখানে যেমন দিলেন স্যার বিজনেস ওনার, এখানে কি আরো কি কি দেওয়া যাবে? আরও হ্যাঁ, এই জিনিসটার জন্য সব আসলে সব বিজনেসের ক্ষেত্রে দিয়ে আমিও অবশ্য সব বুঝায় ফেলতে পারবো না, এই জায়গাটা কিছু ক্রিয়েটিভ মাথা থেকে আনতে হবে। যেমন কিছু জায়গায় আমি কি করি জানেন, যারা বিজনেস করে তার সাথে একটু কথা বলি। ধর আমি কোনো একটা এমন টপিকস নিয়ে কাজ করতেছি যেটা নিয়ে আমার আইডিয়াটা কম, আমি জিজ্ঞেস করি যে আচ্ছা ভাই ঠিক আছে, আপনার এই ব্যাগটা আসলে কারা বেশি কিনে? উনি একটা হ্যান্ড লেদার ব্যাগ ধরেন সেল করে। তো উনি ধরেন আমাকে আইডিয়া দিল যে যারা আসলে বিভিন্ন কর্পোরেট পার্সন আছে, জব টপ করে তারা। পাশাপাশি আমিও আমার মাথায় থেকে দেখতে পারি ওকে যারা বিভিন্ন ইয়েতে কর্পোরেট পার্সন, বিভিন্ন কোম্পানির হয়তো ম্যানেজার, বা ধরেন বিভিন্ন ব্যাংকার, ওকে, বা যারা হয়তো ল্যাপটপ ক্যারি করে। দেখেন তাহলে আমার মাথা থেকে কিছু আইডিয়া আসলো। তাহলে কি করলাম, ধরেন এখান থেকে আমি লিখলাম ব্যাংক বা আহ, ধরেন ব্যাংক ম্যানেজার। এভাবে যদি আমি লিখি, দেখেন এই যে ব্যাংক ম্যানেজার, ব্যাংক ব্রাঞ্চ ম্যানেজার, ওকে, এমপ্লয়ি জব টাইটেল যারা এই রিলেভেন্ট টপিকসে জব করে। এখান থেকে আসলে সাজেশনসে গেলে আপনাকে ওই রিলেটেড আরও দেখাবে বিভিন্ন কোম্পানির সিও ফাউন্ডার। এভাবে করে করে বুঝতে হবে যে কারা কারা আসলে এটা কিনে। আপনি একটা রেস্টুরেন্ট নিয়ে কাজ করতে গেলে রেস্টুরেন্টের খাবার দাবার হয় যদি সি ফুড রিলেটেড, আপনি তো ফুড লাভার, এত কিছু দেওয়ার আগেই দরকার নেই, আপনার আগে দরকার সি ফুড লাভার, বা ধরেন এক্সাম্পল কাঁকড়ার রেসিপির যেগুলো নাম এই সেই, তাহলে ওই ইন্টারেস্টেড মানুষের সামনে বেশি যাবে। মানে আপনাকে এখান থেকে কিছু জিনিস তার থেকে শুনে আইডিয়া পাবেন, কিছু অনেকগুলো মাথায় থেকে আনতে হবে। দেন মাথা থেকে কিছু বসালে সাজেশনে গেলে ও ওই রিলেটেড অনেক কিওয়ার্ড আপনাকে সাজেশনও দিবে। এবং আপনি এখানে দেখতে পারবেন যে ওই রোলে সে কি জব করে নাকি হচ্ছে শুধু ইন্টারেস্টেড। এখন আমি যদি এখানে গ্রামীণ ফোন লিখি যে গ্রামীণ ফোনের মানুষ এই প্রোডাক্টটা কিনতে পারে আমার পারফিউমটা, বাংলা লিঙ্ক যদি লিখি, বাংলা লিঙ্ক এই যে এমপ্লয়ি যারা জব করে, ইন্টারেস্টেড আমার দরকার নেই, যারা বাংলা লিঙ্কে জব করে তারা আমার পারফিউমগুলো এত দামে কিনতে পারে। সো এভাবে করে করে আমরা কি করতে পারি, টার্গেটিং করতে হবে। মানে এই মানুষজনের কাছে ওই এরিয়ার মধ্যে যারা থাকবে তাদের কাছে আগে যাবে, এরপরে বাকি। তার মানে কি হচ্ছে, আমি একদম টার্গেটেড যাদের কাছে পাঠালে আমার এটা সেল হওয়ার সম্ভাবনা বেশি তাদেরকে পাঠাইতে পারতেছি। এভাবে করেই আমরা আসলে কি করি, একদম টার্গেটেড মানুষের কাছে পাঠানোর জন্য আমরা সেট করি। এরপরে হচ্ছে প্লেসমেন্ট। প্লেসমেন্ট বলতে আপনার অ্যাডটা ফেসবুকের কোন কোন জায়গায় আসলে দেখানো হবে। সো এই জিনিসগুলো প্লেসমেন্টের এই যে এখান থেকে এডিটে এসে এগুলো হচ্ছে ডিফল্ট ভাবে সব জায়গায়। ম্যানুয়াল প্লেসমেন্ট বলতে ওই যে কারো ভিডিওর মধ্যে বা কোথাও যাবে কি যাবে না এগুলো আমরা সেট আপ করতে পারবো। যেমন মেসেঞ্জারে এটা যাবে না, এটা ইনস্টাগ্রাম। অডিয়েন্স নেটওয়ার্ক বলতে ফেসবুকের সাথে আরো কানেক্টেড থাকে প্ল্যাটফর্ম, তাদের এখানে যাবে। আমি এটা উঠাই দিলাম, শুধু ফেসবুক আর ইনস্টাগ্রামের নিউজ ফিডে আমি দিব। বিভিন্ন সার্চ দিলে ওইটার নিচেও আসতে পারে, বিভিন্ন মানুষের ভিডিওর মধ্যে আসতে পারে। তবে আমাদের
রিল স্টোরি রিলসে আসতে পারে। আমার দরকার মেইনলি হচ্ছে নিউজ ফিডে। নিউজ ফিড থেকে একটা ওই যে ভালো মতো দেখতে পারি স্ক্রল করলে আমরা যে নিউজ ফিড, সো এইটা দিলাম। এরপরে দেখেন আমরা নেক্সট গেলাম যে ফেসবুকের কোথায় আমার অ্যাডটা প্লেস করা হবে। এরপরে আপনি অ্যাডের নামটা ধরেন আবার দিয়ে দিলেন লিড ক্যাম্পেইন যেটা হবে। ওকে, আমরা এটা দিলাম। এরপরে নিচের দিকে যদি আসি, এখন ওই যে ইমেজ পেজ তো আগেই সিলেক্ট করেছি, ইনস্টাগ্রাম নিউজ ফিডেও যেহেতু দিব ওটাও দিয়েছি। এরপরে ক্রিয়েট অ্যাডের এখান থেকে আমরা এগুলোর ক্ষেত্রে অবশ্যই সিঙ্গেল ইমেজ আর ভিডিও অ্যাড এভাবে দিব। এটা দিলেই বেটার, ক্যাটাসল না দিয়ে সিঙ্গেল ইমেজ আর ভিডিও, যে আমরা যেগুলো রূপায়ণও দেখলাম, তাহলে ইমেজটা অনেক বড় করে স্পষ্ট সুন্দর মতো দেখা যাবে। ইমেজের মধ্যে তো অবশ্যই অনেক সুন্দর করে ইমেজ করব, যেন মানুষটা ওই টপিক্সটা বুঝতে পারে এবং ক্লিক করতে ইন্টারেস্টেড ফিল করে। আর যত করে ইমেজ দিলে তো যত ভালো করেই অ্যাড রান করেন, মানুষ আগে দেখেই আসলে ইন্টারেস্টেড হবে না। কারণ খাবারের একটা জিনিস প্রেজেন্ট করলেন, এইটা দেখে মানুষ বুঝলো না বা ইন্টারেস্টেড ফিল করলো না, তখন কিন্তু ওই প্রোডাক্ট খাওয়ার প্রতি তাদের ওই ফুড খাওয়ার প্রতি তাদের আগ্রহ হারায় ফেলবে। কিন্তু সুন্দর করে পরিবেশন করে যদি ইমেজ টিমেজ দিয়ে এভাবে দেন যে ইয়েতে ধরেন রেস্টুরেন্টে এত % ডিসকাউন্ট বা এই সেই, যদিও ডিসকাউন্ট এগুলো রেস্টুরেন্টের ক্ষেত্রে লিড জেনারেশন অ্যাড দেই না আমরা, বাট বোঝাচ্ছি যে টপিক্সেই দেন যেন ইমেজটা এগুলো সুন্দর হয়, বা ভিডিও যেটা দিচ্ছেন এই জিনিসগুলো আমরা এখানে কি করব আপলোড করে দিব। আপলোডের এখান থেকে যে ইমেজ এদিক থেকে এসে আমরা আমাদের কম্পিউটার থেকে আপলোড, আর এদিকে পেজের মধ্যে যেখানে আছে সেখান থেকে। আমি আর কম্পিউটার থেকে যাচ্ছি না, এখান থেকে আপাতত ধরেন কোনো একটা পারফিউম ওই রিলেভেন্ট করে আমরা সুন্দর করে বানাবো, বানিয়ে দেন এখানে দিব। যদিও আমি র্যান্ডম একটা ইমেজ আপ করে দিচ্ছি। ওকে, তো দেখেন এখান থেকে আমরা ইমেজ দিলাম। এরপরে এখান থেকে আমাদের হচ্ছে কি হবে, প্রাইমারি টেক্সট বলতে উপরে যে টেক্সটটা যাবে। এখন এই প্রাইমারি টেক্সট ওই যে প্রোডাক্ট রিলেটেড সুন্দর করে আমরা বাংলায় লিখবো, পারলে এখানেও গুগল ফর্মের লিঙ্ক টিঙ্ক দিয়ে রাখবো, এতে মানুষজন যদি ওই গুগল ফর্ম ওইটা পড়ে ওই গুগল ফর্মের রেজিস্ট্রেশন লিঙ্কে গিয়েও ফিল আপ করে তাও ভালো। দেখবেন ক্রিয়েটিভ আইটির এরকম বিভিন্ন উপরে ওই যে গুগল ফর্ম আমরা যদি বলি গুগল ফর্ম ক্রিয়েট করে ওগুলোর মধ্যে লিঙ্ক দেওয়া হয়, ওখানেও দিতে পারে। কিন্তু ইমেজের বডির যে কোথাও ক্লিক করলেই অটোমেটেড আপনার এই ফর্মটা কিন্তু ওপেন হবে, যে ফর্ম অন ফেসবুক এইভাবে লেখা আছে। এবং এইখানে আমরা সাইন আপের পরিবর্তে যে কিছু দিতে পারি, হেডিং এর মধ্যে আমরা দিতে পারি ধরেন এক্সাম্পল গেট 20% অফ, বা ওই যে গেট ডিস্ট্রিবিউশন পয়েন্ট, এরকম করে আমরা যেটা হেডিং লেখা দরকার লিখবো, এটা এখানে আসবে। ওকে, এরপরে আমরা দেখেন এদিক থেকে এসে ডেসক্রিপশন ইম্পর্টেন্ট না এত, কল টু অ্যাকশন বাটনে আমরা গেট অফার বা লার্ন মোর, বুক নাও বা এই যে অ্যাপ্লাই নাও, যেটা বেশি ভালো অ্যাপ্রোপ্রিয়েট যায়, কারণ এগুলো যেহেতু ফর্ম ফিল আপ করবে। অ্যাপ্লাই নাও দিলাম, অ্যাপ্লাই নাও বা ইমেজে যেখানেই ক্লিক করুক অটোমেটেড আমাদের ওই ফর্মটা ওপেন হবে। দেখেন এরপরে যেটা হবে ডেস্টিনেশন, আপনার ফর্মটা গিয়ে জমা হবে কোথায়, বুঝতে পারছেন? মানে এই লিডগুলো গিয়ে যে একটা এক্সেল শিটের মতো জমা হবে, সেটা নিজের কোনো এক্সেল শিট তৈরি ক্রিয়েট করতে হবে না। এখানেই অপশন আছে, এখানে অলরেডি আমার কিছু ক্রিয়েট করা আছে জন্য সেখানে দেখতে পাচ্ছেন। আপনাদের নতুন করে ক্রিয়েট করার জন্য কোথায় যেতে হবে, ক্রিয়েট ফর্ম। বুঝতে পেরেছেন? ওই যে ফর্মগুলো যে লিডগুলো ফিল আপ করতেছে এগুলো ফেসবুকের মধ্যে গিয়ে একটা এক্সেল ফরম্যাটে যে জমা হবে, এটা তৈরি করার জন্য আপনাকে ক্রিয়েট ফর্মে গিয়ে আগে ফর্মটা ক্রিয়েট করতে হবে। এরপরে আপনি এখানে সেই ফর্মটার নাম দিলেন, ধরেন ডিস্ট্রিবিউটর, ডিস্ট্রিবিউশন যে কোনো একটা নাম দিলেন। আমরা মোর ভলিউম দিব, যেন কম ইন্টারনেটেই খুব দ্রুত মানুষ ফর্মটা ওই যে ফিল আপ করতে পারে, অটোমেটেড ফিল আপ হয়ে যায়, সেইটা দিলাম। এটা কি আচ্ছা আপনারা বুঝতেছেন এখন এই বিষয়গুলো? জি স্যার, বুঝতেছি। ওকে, সো আমরা ওকে, তো ল্যাপটপের চার্জারটা অ্যাড করে নিলাম। সো যেটা বললাম যে আমাদের এভাবে করে ফর্মের নামটা দিয়ে দিলাম, মোর ভলিউম দিলাম। এরপরে ইন্ট্রো, প্রথম ইন্ট্রোর মধ্যে কিছু ইনফরমেশন আসলে চাবে এখানে। ইন্ট্রোতে যদি আসি, দেখেন এখান থেকে ডিফল্টভাবে যে ইমেজটা দেখাচ্ছে এটাও এখানে দেখাইতে পারি, অথবা চাইলে নিজেদের মতো মানুষ ফিল আপ করতে গেলে ক্লিক করার সাথে সাথে ভিতরে যদি কোনো ইমেজ দিতে চাই, তাহলে এটা এই যে আপলোড ইমেজে গিয়ে আপলোড করতে হবে, তাহলে ভিতরে ক্লিক করলে মানুষ এটা দেখতে পারবে। তো মানুষ ইন্টারেস্টেড হয়ে ক্লিক করে এসে ফিল আপ করার জন্য আসলে ফিল আপ করেই দিবে। তো এটা আলাদাভাবে দরকার নেই, চাইলে দিতে পারেন আরও সৌন্দর্য বাড়ানোর জন্য।
হেডিং ভিতরে এখানে একটা হেডিং লিখতে পারবো আমরা, লিখে দিলাম যে আমাদের প্রতিনিধি থেকে কল পাওয়ার জন্য বা বিস্তারিত জানার জন্য আপনার ইনফরমেশন দিয়ে সাহায্য করুন, বা এরকম দিলাম। মোর ইনফো, দেন প্যারাগ্রাফ এখানে চাইলে আপনি আরো বিস্তারিত একটু লিখে দিতে পারেন, এখানে একটা হেডিং দিতে পারেন, বা এই আলহামেড পারফিউমস ডিস্ট্রিবিউশন এখানে আপনি এটা লিখতে পারেন, বা স্টাড ইন কানাডা এই টাইপের আপনি চাইলে কি করতে পারেন, যে কানাডার একটা সেমিনার হবে সেটার জন্য, বা ডিজিটাল মার্কেটিং এর সেমিনার হবে, মানে ওই যে আমাদের একটা যে রিলেভেন্ট হবে পুরো জিনিসটা আসলে সেভাবেই তো সাজাইতে হবে। সেখানে আমরা হেডিং দিলাম লাইক হচ্ছে হারামাইন ডিস্ট্রিবিউটর, এখানে বোঝাইলাম যে সে এটা ফিল আপ করা তার জন্য কেন দরকার, কারণ তাকে আমরা কল দিব এরকম কিছু লিখবো, বা বেশি আরো ইনফরমেশন পাওয়ার জন্য। সো এটা দেওয়ার পরে আমরা এরপরে কোর্সেন্স, কোর্সেন্স বলতে কি কি জিনিস ফিল আপ করবে সেটাই হচ্ছে কোর্সেন্স। তো প্রথম আমরা নাম দিব, ফুল নেম দেখেন নিচে আছে, হ্যাঁ এটা আমরা এই যে কোর্সেন্সে যদি আসি, কোর্সেন্সে দেখেন এখানে ফুল নেম নিচে আছে, এটাকে টেনে আমরা কি করতে পারবো উপরে দিতে পারবো, যে মানুষ আগে নাম। এরপরে আরো বিস্তারিত ক্রিয়েট করার জন্য অ্যাড ক্যাটাগরিতে আমরা এখানে আসতে পারি, কন্টাক্টের মধ্যে ফুল নেম, ফোন নাম্বারটা নাই, আমি ফোন নাম্বারটা ক্লিক করলাম, দেখেন ফোন নাম্বার চলে আসলো। ফোন নাম্বারটাকে আমি ফুল নেমের পরে দিলাম, কারণ নাম আর ফোন নাম্বার সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ইমেল অ্যাড্রেস দেন পরে চাইলে ইমেল অ্যাড্রেস ডিলিটও করতে পারেন। আরও কিছু যদি এখান থেকে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে এক একটা আছে, সিটি, স্টেট, প্রভিন্স, কান্ট্রি, জিপ কোড, বা আরও বিভিন্ন ইনফরমেশন যদি দিতে চাই, এই যে ইনফরমেশন ফুল নেম এগুলো সব দিয়েছি জন্য এটা আর নাই। ডেমোগ্রাফিক, জেন্ডার, টেন্ডার যেগুলো দরকার সেগুলো আমরা নিতে পারি, যেগুলো দরকার নেই শুধু শুধু দিবেন না, অনেক অপশন থাকলে মানুষ আবার ফিল আপ করতে বিরক্ত হয়ে যায়। যতটুকু দরকার এতটুকু আমরা কি করব দিব এখান থেকে। ওকে, সো আমরা এখান থেকে এটা দিব। এই জিনিসটা কি বুঝতে পারলেন, যে ইনফরমেশনগুলো আমাদের দরকার সেগুলো আমরা এখানে জাস্ট দিব। ইনফরমেশন মোট কয়টা দরকার স্যার? জি, ইনফরমেশন এখানে মোট কয়টা বেশি দরকারি? কয়টার বেশি বলতে আসলে এখানে আমি বলবো যে আসলে ডিপেন্ড করে, এগুলো বিজনেস টু বিজনেসের উপর। তো আপনার এখানে নর্মাল গুলোর ক্ষেত্রে নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই তিনটা জিনিস হলেই হয়, বাকিটা আপনি ফোন টোন দিয়ে আরো ডিটেলসে কথা বলে নিতে পারবেন। কিন্তু এখন ধরেন বিজনেস টু বিজনেসের ক্ষেত্রে আপনার ডিপেন্ড করবে, কোনোটার ক্ষেত্রে আপনি ধরেন ডিস্ট্রিবিউশন পয়েন্ট দিতে গেলে আপনার সিটিটাও ধরেন জানা দরকার, যে ওই সিটিতে আপনি দিবেন কিনা, ওই সিটিতে যদি অলরেডি কোনো ডিস্ট্রিবিউশন থাকে, যে আপনি তো ওই সিটিতে এক জায়গায় দুইজনকে দিবেন না, তাহলে ওই সিটি আর আপনি কলই দিলেন না। বুঝতে পেরেছেন, শুধু শুধু সময় নষ্ট কম হইলো। মানে এরকম যার বিজনেসের ক্ষেত্রে যেটা আসলে লাগে, সো এটা বুঝে দিতে হবে। তবে এই তিনটা জিনিস আসলে মেইনলি তো দিতেই হয়, বাকিটা আপনি পরেও তার থেকে ফোন দিয়েও শুনে নিতে পারবেন, আর ওগুলো দিলে আগেই। সো আমরা যাই হোক এটা দিলাম। এরপরে প্রাইভেসি পলিসি, প্রাইভেসি পলিসির ক্ষেত্রে আমাদের সাইটের যদি প্রাইভেসি পলিসি ওই যে পেজ থাকে, এখানে প্রত্যেকটা বিজনেস কোম্পানি থাকলে তো থাকেই, অথবা আমরা ওই যে প্রাইভেসি পলিসি জেনারেটর যেগুলো সাইটগুলো আছে সেখান থেকেও দিতে পারি। ধরুন আমি এই যে অ্যাড এর লিঙ্ক, এখানে আমরা প্রাইভেসি পলিসি জেনারেটর, অনেক ওয়েবসাইট আছে, যদি ওয়েবসাইট না থাকে, আর ওয়েবসাইট থাকলে অবশ্যই তো আমাদের একটা প্রাইভেসি পলিসি পেজ খুলে নিব, কারণ এখানে দিতে হয় আসলে টার্মস অ্যান্ড কন্ডিশন, মানুষজনের ডেটা নিয়ে আমরা যে কোনো খারাপ কাজে ইউজ করব না, এগুলোর জন্য এই যে বিভিন্ন সাইট আছে, এই সমস্ত জায়গায় আসলে আমরা নিজেরা, আমি আরও দেখি সাইট আছে কিনা, এই যে এইখান থেকে টেম্পস ফিড এখান থেকে নিতে পারেন ডিফল্ট ভাবে। এখানে গেলে আচ্ছা একটু টাইম দেই, এটা একটু মনে হচ্ছে প্রবলেম করতেছে। ওকে, সো
আমরা এই যে এখানে এসে জেনারেট, আমরা যদি ওয়েবসাইটের জন্য জেনারেট করতে চাইলে ওয়েবসাইট সিলেক্ট করে দিব, জেনারেট পলিসি এভাবে দিব, টু লোড নিক। আচ্ছা একটা মিনিট, একটু লাইনে থাকেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওকে, তো যাই হোক এটা লোড নিচ্ছে, একটু নেটটা আমার ঝামেলা করতেছে। সো এখান থেকে আমরা যেটা বললাম যে আমাদের যদি ওয়েবসাইট না থাকে তাহলে আমরা এখান থেকে যে আমাদের ওয়েবসাইটের নেম, দেন ওয়েবসাইটের লিংক, ওয়েবসাইটের হচ্ছে না থাকলেও ধরেন আপনার বিজনেসের নেম abc.com হলে এখানে abc.com দিবেন, সাইটের নাম লিখবেন, এভরিথিং এগুলো করার পরে জাস্ট হচ্ছে লাস্টের দিকে গিয়ে জেনারেট দিয়ে দিবেন, দেখবেন এটা অটোমেটেড একটা লিংক জেনারেট হয়ে যাবে। সো জাস্ট এখান থেকে আমরা যেটা বললাম যেটা ক্রিয়েট করে ফেলতে পারবো। আর যদি ওয়েবসাইটে অলরেডি থাকে তাহলে আমরা কি করব, ধরেন এই যে এখান থেকে আমাদের যে অ্যাড আছে দু একটা কেটে দিই, আসলে খুব বেশি হয়ে যাওয়ার কারণে এখানে একটু ঝামেলা করতেছে। এখান থেকে আমরা ধরেন লাইক এক্সাম্পল www.abc.com লাইক এভাবে কোনো একটা লিঙ্ক হইতে পারে। আর এখান থেকে লিঙ্ক টেক্সট বলতে টার্মস অ্যান্ড কন্ডিশন এরকম বা প্রাইভেসি পলিসি এরকম একটা কথাই আপনি দিয়ে দিতে পারেন, যে প্রাইভেসি পলিসি পেজের লিঙ্কটা দিলেন আর এখানে প্রাইভেসি পলিসি লিখে দিলেন। এটা আসলে ওই ভিতরে ফেসবুকের দেখার জন্য, এটা কাস্টমারও দেখতে পাবে না, ওকে, শুধু ওরাই দেখতে পারবে, একটা দিয়ে দিতে হবে। দেন এরপরে এখানে আর কিছু দরকার নেই, কাস্টম ডিক্লারেশন এই সে আমরা মেসেজ এখানে ফর লিডসদের জন্য মেসেজ, তাদের কি কমন মেসেজ দেখাবো, আচ্ছা দেখি এটা আমরা না দিলেও সমস্যা নেই। আমাদের মেইন ওই যে ইনফরমেশন কালেক্ট, আমরা ক্রিয়েট ফর্মে যাই, দেখি আমাদেরকে বাধা দিলে যেগুলো দেখাবে ওগুলো আবার ফিল আপ করতে হবে। সো আমরা এই যে ক্লিক করলাম, এখানে আমাদেরকে আরও কিছু নতুন অপশন আসতে পারে। ডেসক্রিপশন বলতে এখানে আপনাকে এন্টার এ মেসেজ, এই যে সবাই যে ইনফরমেশন দিবে এর আগে এখানে দিতে হবে। আমি দিলাম ওই যে কিছুক্ষণ আগে আমরা লিখছিলাম ফিল আপ টু বা প্লিজ ফিল আউট টু গেট কল বা গেট মোর ইনফরমেশন, এভাবে আমরা জাস্ট এখান থেকে দিয়ে দিব। এরপরে দেখবো আর কোনো ইনফরমেশন চাই কিনা, এরপরে আবার ক্রিয়েট ফর্মে যাব, মানে তাহলে আমাদের যে ফর্মটা ক্রিয়েট হয়ে যাবে। এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আবার চাচ্ছে, ওয়েবসাইটের এখন হোম পেজের লিঙ্কটা দিয়ে দিব, লাইক www.abc.com, মানে যে সাইট হবে সেটা। আর ক্যাম্পেইন করতে হলে কি ওয়েবসাইট থাকতেই হবে ওই প্রোডাক্টের? এইটার জন্য আসলে ওয়েবসাইট থাকতেই হবে, কিন্তু আপনার অন্য সাইট থাকলেও এটা দিয়ে দিতে পারেন, কারণ এই ওয়েবসাইট কিন্তু আসলে মানুষ আবার দেখতে পারবে, ফর্ম ফিল আপ করার পরে চাইলে বেরও হয়ে যেতে পারবে, অথবা ভিউ ওয়েবসাইটে ক্লিক করে আপনার সাইটে গিয়ে ডিটেলস দেখতে পারবে। ওয়েবসাইট থাকলে ভালো, না থাকলে দেখা যাবে আপনাকে একটা
ফ্রি ডোমেন হোস্টিং হলেও একটা তৈরি করে নিতে হবে, কারণ এই লাস্টে গিয়ে হবে। আর প্রাইভেসি পলিসি তাও ওই সাইটের থ্রুতে করতে পারেন, কিন্তু এটা শুধু ফেসবুকের জন্য। বাট এটার জন্য সাইট থাকলে খুবই ভালো, তাহলে নিজের সাইটটা আইটি দিলেন, ফিল আপ করার পরে কেউ চাইলে আপনার সাইটে গিয়ে ডিটেলস আরও দেখতে পারলো। আর অন্য ওয়েবসাইটের অ্যাড্রেস দিলে হবে না? জি, মানে যে প্রোডাক্টের মানে ওই প্রোডাক্ট নিয়ে যদি ওয়েবসাইটে না থাকে তাহলে ক্লিক করে তো কিছু এখানে তো পাবে না। প্রোডাক্টের মেইনলি আসলে ইস্যু না, কিন্তু এখানে আপনি মানুষের ডেটা কালেক্ট করতেছেন, ও, আপনি হোম পেজের লিংক দিচ্ছেন। ওকে, এখানে মানুষের ডেটা কালেক্ট করবেন, ওই ফর্মের মধ্যে আসবে, ওইটাই মেইন। এছাড়া আপনি যে টাইপের দিচ্ছেন, যেমন আলহারমার পারফিউমস হোম পেজে দিলাম, হোম পেজে গিয়ে দেখলো এদের এই বিভিন্ন প্রোডাক্ট আছে, বা স্টাডি ইন কানাডার একটা ফর্ম দিয়ে কানাডা যাওয়ার জন্য সেমিনারের জন্য ফিল আপ করলো, বা ডিজিটাল মার্কেটিং এর জন্য ধরেন ক্রিয়েটিভ আইটিতে ফিল আপ করলো। ওকে, সো এরকম আর কি বিষয়টা। জি স্যার, বুঝতে পারছি। দেন আমরা এই যে ক্রিয়েট ফর্মে ক্লিক করব, এখন দেখবেন চলে যাবে। যদি কোনো ইনফরমেশন চাই দেবেন, এই যে ফর্ম হয়ে গেল। তাহলে আমার সমস্ত ডেটা এই যে ডিস্ট্রিবিউটর নামক যেটা খুললাম এটার মধ্যে জমা হবে। আমি যদি আগের কোনো ফর্মকে সিলেক্ট করে দেই, তাহলে আমার এই অ্যাডের যত ডেটা আছে সব এইটার মধ্যে যাবে। মানে এখানে আগের ফর্মের মধ্যেও আপনি ডেটা পাঠাইতে পারবেন, অথবা নতুন করেও ফর্ম ক্রিয়েট করতে পারবেন। এই ফর্মটা থাকবে ফেসবুকের আন্ডারে, অ্যাড ম্যানেজার থেকে সব কতজন ফিল আপ করলো দেখতে পারবেন। এরপর ক্লিক করে আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন। এরপরে যে পাবলিশ দেওয়ার সাথে সাথেই আপনার কি হয়ে যাবে, আপনার একটা অ্যাপ্রুভাল হয়ে জন্য চলে যাবে। দেন অ্যাপ্রুভ হওয়ার পরে যত মানুষ ফিল আপ করলো এভরিথিং সব আপনি টাইম টু টাইম আসলে পেয়ে যাবেন। তো ওভারঅল আসলে আমাদের যত টাইপের যে অ্যাডগুলো চলে, লিড জেনারেশন, ট্রাফিক, বা হচ্ছে যে আপনাদের এঙ্গেজমেন্টের মধ্যে পেজের লাইক টাইক, আমরা সবই দেখলাম, এবং সব অ্যাডই দেখলেন, আপনারা এগুলো দেখছেন। এছাড়াও নতুনও যদি কোনো অ্যাড আসে সেগুলোও রান করতে পারবেন, কারণ মূল জিনিসটা একই। এই লাস্টে গিয়ে ইমেজ টিমেজ আপলোডের বা অ্যাডের মূল থিম, যেমন লিড কালেকশন, এই ক্ষেত্রে এই যে ফর্মটা ক্রিয়েট করতে হলো, এতটুকুই আসলে ডিফারেন্স। কিন্তু মেইন জিনিসগুলো ইফেক্ট করবে ওই যে ক্রিয়েটিভগুলো, কন্টেন্টগুলো কত সুন্দর করে দিচ্ছেন, টার্গেটিংটা কত ভালো করে দিচ্ছেন, এই জিনিসগুলোর উপরে আসলে বেশি ডিপেন্ড করে অ্যাডের পারফরমেন্সটা। সব কিছুই ডিপেন্ড করে, তবে এগুলো বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো দেন পাবলিশ। আমি তো এই অ্যাডটা পাবলিশ করব না আসলে, কারণ এটা যেহেতু অ্যাপ্রুভাল করাইতে চাচ্ছি না। ওকে, সো যাই হোক, আমরা এভাবে করে ডান করব। সো আশা করি এখন এই টাইপের অ্যাড নিয়ে কোনো ইস্যু থাকলে আমাকে বলেন। আর আমাদের আজকের জিনিসটা এভাবেই। আর ফেসবুকের এরপরে যেটা হবে, আরও যদি নতুন নতুন কোনো কোর্সেন্স এভরিথিং থাকে, ফেসবুক রিলেটেড যে কোনো কোর্সেন্স বলতে পারেন, এবং টাইম টু টাইম যে কোনো বিজনেসের প্ল্যান এভাবে মাথায় আসে শেয়ার করতে হয়। নেক্সট থেকে আমরা আরও যে অন্যান্য টপিকসগুলো আছে আমাদের অ্যাডস এগুলোর মধ্যে, সেগুলো নিয়েও আমরা কথাবার্তা বলবো। ফেসবুক অ্যাডস, ফেসবুক মার্কেটিং নিয়ে কোনো কোর্সেস থাকলে বলতে পারেন, যে কোনো টাইপের। স্যার এই অ্যাডস গুলো রান করতে আমাদের কি ডুয়াল কারেন্সি কার্ড লাগবে? জি, এটা তো আমরা ডে ওয়ানেই বলেছি যে আমাদের অ্যাড রান করার জন্য ম্যান্ডেটরি হচ্ছে দুইটা জিনিস, যে দুইটা জিনিস ছাড়া আমরা কোনোভাবেই অ্যাড রান করতে পারবো না। কেউ বলতে পারবেন এই এটার দুইটা কোনো জিনিস কি আদার্স কি? কোনো ওয়ে নাই না স্যার? না না, আদার্স কিছু নাই। আপনার প্রথম হচ্ছে আপনার পেজ লাগবে। এখন আপনার পেজ না থাকলে অন্য মানুষের পেজের অ্যাড রান করলে সে আপনাকে পেজের অ্যাক্সেস দিতে হবে। এক, মানে পেজ লাগবেই, আর পেজে তো আমরা যে ক্রিয়েটিভ। আর সেকেন্ড হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড।
এখন ডুয়েল কারেন্সি কার্ড যদি আপনার নিজের থাকে বা কারো থাকে সেটাও অ্যাড করতে পারেন, অথবা কারো অ্যাকাউন্টে অ্যাড করা আছে উনি আপনাকে আপনার ফেসবুকে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে পারে। এটা ছাড়া আপনি কোনোভাবেই অ্যাড রান করতে পারবেন না। আর কি কি কোশ্চেন্স আছে সব বলতে পারেন ফেসবুক রিলেটেড। আচ্ছা, সেল বাড়ানোর জন্য যে সেল ফানেলের বিষয়টা বলেছিলেন, এটা আসলে কিভাবে করব? হ্যাঁ, এটা আমরা হচ্ছে এই এই যে বিষয়টা পিক্সেলের এটা সেলসের ওইটার আমরা নিয়ে আরো কিছুটা কথা বলবো, ওইটার জন্য একটা কমপ্লিট আমরা নেক্সট ডেতে যাব। তবে আজকে আমি যদি সেলস ফানেলের ইয়েটা বলি, আমরা পিক্সেল টিক্সেল অ্যাড করা নিয়ে এটা নিয়ে আমরা নেক্সট ডেতে আরেকটা ক্লাস করলে আমাদের ফেসবুকের এটা কমপ্লিট শেষ হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে আমি আজকে যদি ফানেল নিয়ে কথা বলি, আমি বারবার জাস্ট আমরা এদিক থেকে সব কিছু করলাম। আর যেটা বললাম সেলস ফানেলের মেইনলি আমাদের যেটাকে বলা হয় পিক্সেল, এগুলো নিয়ে আমরা নেক্সট ডেতে এটা নিয়ে কথা বলবো। তবে সেলস ফানেলের বিষয় নিয়ে আমি একবার কথা বলেছিলাম। সেলস ফানেল বিষয়টা হচ্ছে এরকম, ওইটা ওই যে আপনার মেইনলি পিক্সেলের সাথেই বেশি রিলেটেড। সো ওই সময় জাস্ট আমরা ডিটেলস নেক্সট ডেতে পুরো বিষয়গুলো নিয়ে কথা বলবো না, ওইটা আগে দেখাবে। এছাড়া যত কোশ্চেন্স আছে ফেসবুক অ্যাডের সবগুলো রেডি রাখেন, তাহলে নেক্সট ডেতে আমরা এগুলো পুরো জিনিসটা শেষ করতে পারবো না। তবে এটা যদি আমি বলি, বিষয়টা হচ্ছে এরকম যে আমার একটা ওয়েবসাইট আছে, আমি এবং ওইগুলো শুধুমাত্র প্রোডাক্ট সেলের জন্যই বেশি কাজে লাগে। যে আমার একটা ওয়েবসাইট আছে, আমি হচ্ছে চাচ্ছি পুরো আমি ওই যে প্রথম টার্গেটিং করে 10 লাখ মানুষকেই ধরেন দেখাইলাম, সেখান থেকে 1 লক্ষ মানুষ ক্লিক করে আমার সাইটে আসলো, কিছু পার্সেন্টেজ মানুষ ইমিডিয়েট হচ্ছে আপনার প্রোডাক্টটা কিনলো, প্রোডাক্ট কেনার পরে অনেকেই কিনলো না কিন্তু তারা ইন্টারেস্টেড ছিল সেজন্য ওয়েবসাইটে এসেছে। এরপরে আমরা হচ্ছে তাদেরকে কি করব জানেন, ওইখান থেকে ওই 1 লক্ষ মানুষকে দেখাতে গেলে আমার কিন্তু খরচ 10 ভাগের 1 ভাগ কমে যাবে, তখন তাদেরকে আমি ওইটা দেখাইতে থাকবো। সো আচ্ছা, ওই আরেকটা বিষয় হচ্ছে যে যেটা বললেন যে হচ্ছে ওই সাপোজ ধরেন আমি বাংলাদেশ থেকে দেশের বাইরে প্রমোশন চালাতে পারবো। হুম হুম দেখা যাচ্ছে যে আমি ধরেন বিজনেস বাংলাদেশে, অপারেশনাল বাংলাদেশে, সবকিছু বাংলাদেশে, বাট হচ্ছে আমি চাচ্ছি ধরেন আমেরিকা বা হচ্ছে কানাডায় হচ্ছে আমার অ্যাড দেখাইতে। জি এটা কি পসিবল? হ্যাঁ, অবশ্যই পসিবল। ওই যে আমরা তো ডে ওয়ান থেকেই লোকেশনের কথা বলেছিলাম। লোকেশনে আপনি আচ্ছা ওইখানে আচ্ছা ওই যে বাল্কের মধ্যে গেলেও বা ওইখানে আপনি চাইলে কানাডার শুধুমাত্র যে সিটিকে টার্গেট করতে চান সেটাও সম্ভব, বা আপনি পৃথিবীর আচ্ছা। ধরেন 20টা শহরকে, 20টা ডিফারেন্ট ডিফারেন্ট দেশের বা যতগুলো দেশের যতগুলো সেপারেট সেপারেট শহর টার্গেট করতে চান সেটাও সম্ভব। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে আগে যেমন একটা অপশন ছিল যে এক্সেলে আমার হচ্ছে ফোন নম্বর ছিল, ফোনের ডাটাটা আমি আপলোড করে দিয়ে এভাবেই করতে পারতাম। এখন কি এই ধরনের কোনো অপশন আছে? জি বুঝছি না, হ্যাঁ এখনো আছে, ওইটা আপ করা যায়। ধরেন আমার কাছে এখন প্রায় 20,000-এর মতো ফোন নাম্বার আছে। তো আমি চাচ্ছি ধরেন ওই নাম্বারগুলো আপডেট করে আপলোড করে হচ্ছে যে রিটার্গেট করার জন্য ওই অপশনটা এখনো আছে। জি জি ওইটা আছে, ওই যে অ্যাড লোকেশন ইন বাল্কে গিয়ে আপনি এক্সেলে গিয়ে আপ করে দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এমনি এটা কি ফোন নাম্বার দিয়ে এখনই করা যায়? আহ, ওইখান থেকে আপনি যে লাইক ফোন নাম্বার দিয়ে পারবেন না, এখানে আপনি এখন যেটা করতে পারবেন ওইখানে লোকেশন বা পোস্টাল কোড দিয়ে পারবেন। আচ্ছা, বাট হচ্ছে ফোন নম্বর যেগুলো ছিল আগে, যেমন ফোন নম্বর দিয়ে মনে হয় একটা প্রমোশন করা যেত আর কি, যদি ফোন নম্বর না গুলো এখন যদি হচ্ছে ওইটার ফেসবুক অ্যাকাউন্ট ভিতরে থেকে। আসলে এটা আপনি করতে পারবেন, হ্যাঁ ভিতর থেকে এটা করতে পারবেন যে আপনি ফোন নাম্বার দিয়ে কাদের কাছে দেখাইতে চাচ্ছেন ওই ফোন নাম্বার হোল্ডারদের যদি ফেসবুকে অ্যাকাউন্ট থাকে তাদের কাছে যাবে, এটা করা যায়। আচ্ছা আচ্ছা। এইটা আপনি করতে পারবেন, সমস্যা নেই। তবে এটা বেশি ফানেলের বেশি ভালো সুবিধা হচ্ছে ওই যে আগে দেখানোর পরে লাইক কোনো একটা প্রোডাক্ট সেল করবেন, আগে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ট্যাম্পেইন করলেন, যারা দেখলো দেখে আপনার প্রোডাক্ট সম্পর্কে এডুকেটেড হয়ে আপনার সাইটে আসলে এর মধ্যে কিছু মানুষ ইমিডিয়েট কিনলো, আর যারা সাইটে এসেছে, যারা আসেই নাই 10 লক্ষ মানুষের ইমপ্রেশন হওয়ার পরে তাদের থেকে যে 1 লক্ষ মানুষ সাইটে এসেছে তারা কিন্তু বেশি ইন্টারেস্টেড। সো সেই ক্ষেত্রে দেখা যায় যে আসলে আহ, ওদের কাছে দেখাইলে সেল হওয়ার সম্ভাবনা আরো বেশি থাকে।
জি আচ্ছা। আমাদের তো মনে হয় রিটার্গেটিং নিয়ে আলাদাভাবে হবে তাই না? জি, ওকে। সো আজকে আমি জাস্ট এই পর্যন্ত একটু করে দেই। নেক্সট ডেতে আরো যত কোশ্চেন্স আছে ইনশাল্লাহ সবাই কালেক্ট করে রাখেন, আমরা ডিটেলস নিয়ে আরো কথা